চায়ের দোকান থেকে শোবার ঘর কিংবা অফিস পাড়ায় এখন একটাই প্রশ্ন, ভারতে অবস্থান করা বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ? যদি চায় তাহলে ভারত কি তাকে ফেরত পাঠাবে? আর যদি ফেরত পাঠায়, বাংলাদেশে হাসিনার পরিণতি কি হবে? আর যদি তা না হয় তাহলে ভারত তাকে নিয়ে কি করতে পারে? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে, যার উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একের পর এক ফৌজদারি মামলা হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে আনতে চাইতেও পারে। বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 15 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র এবং আইন এই দুই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত, তাকে এখন দেশে ফিরিয়ে আনা দরকার। তিনি অবশ্য এও বলেন যে এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিকভাবে ভারত একটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়বে, তবে তিনি নিশ্চিত যে ভারত বিষয়টি বিবেচনা করে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়, সেটা কোন প্রক্রিয়ায় হবে? দুই দেশের মধ্যে কি প্রত্যর্পণ চুক্তি আছে? জবাব হচ্ছে হ্যাঁ, আছে। 2013 সালে বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তি করে। দুই দেশের মধ্যেই পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ সহজ এবং দ্রুত করতে 2016 সালে চুক্তিটি সংশোধনও করা হয়। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন, তাদের ফিরিয়ে ভারতে নিতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে বাংলাদেশ জামাতুল মুজাহিদিন বা জেএমবি সহ বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল তৎকালীন বাংলাদেশ সরকার। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই সব নিষিদ্ধ সংগঠনের সদস্যরা লুকিয়েছিলেন। এই প্রত্যর্পণ চুক্তির বদৌলতেই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা নেতা অনুপ চেটিয়াকে 2015 সালে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল ভারত। তখন থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় আরও এক পলাতক ব্যক্তিকে বাংলাদেশ ভারতের কাছে তুলে দিয়েছিল। সূত্রমতে এই চুক্তির আওতায় ভারতও বেশ কয়েকজন পলাতক ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বা যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে, অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, অথবা যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছে, অথবা যারা প্রত্যর্পণ করার মতো অপরাধ করেছেন বলে আদালত গণ্য করবেন, সেসব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ ও ভারত। চুক্তিতে আরো বলা হয়, কোনো ব্যক্তির ন্যূনতম 1 বছর সাজা হলেই ওই ব্যক্তি প্রত্যর্পণযোগ্য বলে বিবেচিত হবেন। আর্থিক অপরাধও এর মধ্যে গণ্য হবে। চূড়ান্তভাবে প্রত্যর্পণযোগ্য অপরাধ এমন হবে যে ওই অপরাধ দুই দেশেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। চুক্তিমতে কোনো অপরাধ করার চেষ্টা বা অপরাধের সহযোগিতা, প্ররোচনা দেয়া, উস্কানি দেওয়া অথবা সহযোগী হিসেবে কাজ করাও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই চুক্তিতে বলা হয়েছে, অপরাধের মধ্যে রাজনৈতিক ধরন থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে। তবে অপরাধের ধরনের সীমা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনৈতিক বলে বিবেচনা করা যায় না, প্রত্যর্পণের এমন অপরাধের তালিকাটাই বরং দীর্ঘ। এসব অপরাধের মধ্যে রয়েছে খুন, হত্যা, হামলা, বিস্ফোরণ, কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা, গ্রেপ্তার এড়াতে বা বাধা দিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি করা, অপহরণ বা কাউকে জিম্মি করা, হত্যায় উস্কানি দেয়া এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ।
শেখ হাসিনা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইতেই পারেন। অবশ্য যেসব অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলোকে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, জোরপূর্বক গুম এবং নির্যাতনের ঘটনা। গত মাসেই পুলিশের গুলিতে মুদি দোকানে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট প্রথম হত্যা মামলাটি হয়। এর পরদিনই 2015 সালে এক আইনজীবীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। হত্যা, নির্যাতন এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় মামলা হয় গত 15 আগস্ট। গত 20 আগস্ট পর্যন্ত সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 19টি মামলা হয়েছে, যার মধ্যে 18টি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা। 2016 সালে চুক্তির 10-3 অনুচ্ছেদ সংশোধনের ফলে পরিস্থিতি এখন আরো জটিল হয়ে উঠেছে। ওই অনুচ্ছেদে আগে ছিল যে কোনো ব্যক্তির প্রত্যর্পণের জন্য অনুরোধ করা দেশকে সংগঠিত অপরাধের প্রমাণ সরবরাহ করতে হবে। আর সংশোধনের পর এখন এটি গ্রহণযোগ্য আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা যাবে। শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত যদি মনে করে তাহলে নাও পাঠাতে পারে। বিষয়টি হচ্ছে যে এই চুক্তিতে প্রত্যর্পণের অনুরোধ যাচাই বাছাই করে প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। চুক্তির 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দেশের প্রত্যর্পণের অনুরোধ অন্য দেশ প্রত্যাখ্যান করতে পারে যদি ওই ব্যক্তির প্রত্যর্পণ সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন সেখানে করার সুযোগ থাকে। 8 নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার মতো বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। এই অনুচ্ছেদে বলা হয় যে ওই ব্যক্তির বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি বলে প্রতীয়মান হলে বা সামরিক অপরাধ হলে যা সাধারণ ফৌজদারি আইনে অপরাধ নয়, এমন ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ক্ষেত্রে ভারতের সামনে এখন এই বিকল্পটি আছে। ভারত চাইলে এমন যুক্তি তুলে ধরতে পারে, ঢাকায় যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতকে সেই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেই মনোযোগ দিতে হবে। বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী কৌশল এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশেও তাদের অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সাবেক এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যে কি তাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, মোটেই নয়। চুক্তির বৈধতা কোনো বিষয় নয়। উভয় পক্ষের আইনজীবী রয়েছেন। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশে ভারতের অনেক স্বার্থ রয়েছে। সেখানকার সরকারও ভারতের সঙ্গে ভালো সম্পর্কই রাখতে চায়। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, তাদের শেকড় অনেক গভীরে। এই দল আবারও উঠে দাঁড়াবে। এখন সেখানে যে প্রশাসন বা সেনাবাহিনী রয়েছে তারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দেয়। সুতরাং তাদের সম্পর্কের ন্যূনতম এমন কিছু উপাদান আছে যার মাধ্যমে সম্পর্ক ভালো রাখা সম্ভব। এই কর্মকর্তা আরো বলেন যে ভৌগোলিক বাস্তবতা তো রয়েছেই। বাংলাদেশ হচ্ছে ভারত বেষ্টিত। দুই দেশের মধ্যে যথেষ্ট অবকাঠামোগত সংযুক্তিও রয়েছে। এই সম্পর্কের গতি প্রকৃতি শেষ শব্দ লেখার মতো সময় এখনো আসেনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরও কয়েকটি নিরাপত্তা সংস্থার সঙ্গে কথা বলেছে। তারা বলছে যে চুক্তি থাকুক বা না থাকুক, কোনো দেশ জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে পলাতককে নিয়ে ব্যবসা করে না। ঘটনাক্রমে এই ক্ষেত্রে যা ঘটবে তা হবে একটি রাজনৈতিক বিষয়। এ বিষয়ে এই কূটনীতিক বলেন যে প্রথম কথা হচ্ছে এটি একটি অন্তর্বর্তী সরকার। তাদের কোনো বিবৃতিতে ভারতের বিচলিত হওয়া উচিতই নয়। যেখানে নিয়মিত সরকার এলে ভারত তার সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করবে এবং সেদিকেই মনোযোগ দিতে হবে। এছাড়া এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। এসব মামলার তদন্ত হবে, অভিযোগপত্র জমা দেওয়া হবে। এরপর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হবে কিনা সেই ব্যাপারে আদালত আমলে নেবে। এই সময়ের মধ্যে তিস্তায় অনেক পানি প্রবাহিত হয়ে যাবে। সাবেক কূটনৈতিক বলেন, কূটনীতির বাইরে একটি চুক্তির অর্থ হচ্ছে এখানে আইনি বিধিনিষেধ হিসেবে সন্তুষ্টির বিষয় আছে। প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের পরও দুই দেশের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। বিশ্বে এমন উদাহরণও আছে।
শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেই ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ শেখ হাসিনা কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন কিনা, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখন পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেনি। এই কারণে প্রশ্ন উঠেছে, ভারতে এই মুহূর্তে শেখ হাসিনার অবস্থানের ইমিগ্রেশনগত বৈধতা ঠিক কিনা, আর সেই স্ট্যাটাস কত দিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই প্রশ্নের যে জবাবটি পেয়েছে সেটি হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ। সেই পাসপোর্টের সুবাদেই তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। যদি না এর মধ্যে সেই পাসপোর্ট প্রত্যাহার বা রিভোকড হয়, তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এই ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল। যে কোনো কারণেই হোক তা বাতিল করা হয়নি। বাংলাদেশের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারও তা বাতিল করেছে বলে এখন পর্যন্ত কোনো খবর নেই। এর ফলে যতদিন এই পাসপোর্টটি বহাল থাকছে, তার ভিত্তিতেই দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী শেখ হাসিনা টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন।